এই রিকশু ভাই। এমন অদ্ভুত ডাক শুনে পাশে দাঁড়ানো মেয়েটি কপাল কুঁচকে তাকালো ইমার দিকে। রিকশু ভাই। আশেপাশে যাতায়াত করা কিছু লোকও ফিরে তাকান এমন নাম শুনে। কিছু দূরে দাঁড়িয়ে থাকা রিকশাওয়ালা মামাও এই ডাকের মানে না বুঝলেও হাত উঁচিয়ে যে তাকেই ডাকছে তা বুঝতে পারল। কপাল কুঁচকে তিনিও এগিয়ে এলেন। ওটা রিকশা না গাধা, রিকশা। ইমা ফিরে তাকালো। তাকে কি মাত্র গাধা বলল? এর মাঝে সামনে থেকে রিকশাওয়ালা বললেন, যে আপা। ইমা এগিয়ে গিয়ে বলল, রিকশু ভাই, এটা যে নয় জি হবে। তে আপা, এটা রিকশু নয়, রিকশা হইব। বলে তিনি তার লাল দাঁতগুলো বের করে ঠোঁট প্রসারিত করে হাসলো। ইমা কিছুটা ভাবুক হয়ে পিছনে তাকালো। উমাও হাসছে। এবার ইমা কপাল কুঁচকে বলল, হয়েছে, একই হলো। মামা টাউন হল মোড় যাবে? যে আপা। পরপর উমা উঠলে বসলো রিকশাতে। উমাকে উঠতে দেখে ইমা তাকে ধরে উঠে বসলো। রিকশা চলতে শুরু করলে ইমা এবার উমার এক হাত ঝাপটে ধরলো। মনে হচ্ছে পড়ে যাবে। উমা বুঝলো ইমার ভয়। সেও বোনকে আগলে বসলো। ভয় নেই, পড়বি না। উমার দেওয়া আশ্বাস নিয়ে ইমা কিছুটা স্বাভাবিক হলো। রিকশা ওদের অ্যাপার্টমেন্টের বিশাল এরিয়া থেকে বের হতে যানজটপূর্ণ রাস্তা চোখে পড়লো। এই শহর খুবই অচেনা ওদের কাছে। হবে নাই বা কেন? আজ নিয়ে 10 দিন হবে এদেশে আসা। এসেই বাসটি কার্যক্রম সম্পূর্ণ করেছে। পড়াশোনা এদেশে আসার একটি অন্যতম কারণ। যদিও আরও কিছু কারণ আছে, তবে আপাতত নতুন শহর, নতুন বাসিটি এবং নতুন একটা জীবনে শুরু করতে যাচ্ছে দুধ বোন। ব্যস্ত শহর আর এই শহরে ব্যস্ত মানুষজন। দেখতে দেখতে বাসিটি এরিয়াতে পৌঁছে গেল রিকশা। ভর্তি সময় একবার আসা হয়েছিল, তবে ঘোরা দেখা হয়নি। আজ নতুন বর্ষের প্রথম ক্লাস, তাই তো কিছুটা তাড়াহুড়া। রিকশা থেকে নেমে ওমা ভাড়া মিটিয়ে তাকালো ইমার দিকে। সে আশেপাশে দেখতে ব্যস্ত। বাংলাদেশে একটা সুনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তারা অ্যাডমিশন নিয়েছে। বাহির থেকে আসায় সাথে তেমন চেনা পরিচিত না থাকা এটাতে সুযোগ ছিল ভর্তি। যদিও আসার আগে সবকিছু ঠিকঠাক করে এসেছিল। দেশে এসে শুধু ভর্তি কাগজপত্র জমা দিয়ে সিট নিশ্চিত করেছে। উমা ইমার হাত ধরে হাঁটা দিল গেটের দিকে। বিশ্ববিদ্যালয়টি শহরের কোলাহল থেকে একটু দূরে, পরিপাটি আর শান্ত একটি এলাকায় অবস্থিত। প্রবেশ মুখ পেরোতেই চোখে পড়ে আধুনিক স্থাপত্যে নির্মিত সাদা ধূসর রঙের দালানগুলো, যেগুলো কাছে ঘেরা জানালার কারণে সারাক্ষণ আলোয় ভরা থাকে। চারপাশে সারি সারি গাছ, মাঠের মাঝখানে পরিচ্ছন্ন হাঁটার পথ আর ছোট ছোট বসার জায়গা, যেন ব্যস্ততার মাঝে একটু থেমে দাঁড়ানোর সুযোগ দেয়। সেখানে শিক্ষার্থী দলবদ্ধ হয়ে আড্ডা দিচ্ছে, আবার অনেকে ব্যস্ত পায়ে এগিয়ে যাচ্ছে ক্লাসরুমে। চলো একবার প্রফেসরের সাথে দেখা করে তারপর ক্লাসে ঢুকি। ইমার কথায় উমা সায় দিয়ে এগিয়ে গেল। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপরের তলায় প্রধান শিক্ষকের অফিসটি। একাডেমিক ভবনগুলো থেকে একটু নিরিবিলি অবস্থানে। দুজন সেদিকে এগিয়ে গেল। এদিকটায় কারোর তেমন প্রয়োজন ছাড়া আসে না হয়তো, তাই একটু বেশি নিরিবিলি লাগলো উমার কাছে। প্রফেসর, মেইম কামিন? দরজার সামনে দাঁড়িয়ে বলল উমা। কিছুক্ষণ পর খানিক অপ্রস্তুত কণ্ঠে উত্তর এলো, ইয়েস কাম। তারা ঢুকতে যাবে এমন সময় ভিতর থেকে একজন মহিলা বের হয়ে এলো। ইমা কিছুটা সরে দাঁড়িয়ে সালাম দিতে যাবে, তবে মহিলাটা সে সময়টুকু দিল না ওদের। তৎক্ষণাৎ প্রস্থান করলে। দুজন কপাল কুঁচকে তাকিয়ে রইল মহিলাটির যাওয়ার দিকে। পোশাক আশাক দেখে মেয়েমি মনে হলো, তবে এমন হুড়হুড় করে বের হয়ে গেল কেন? দৃষ্টি ফিরে তারা রুমে প্রবেশ করলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে তোমরা বসো। বলতে বলতে প্রফেসর মেরাজ শাহরিয়ার নিজেও নিজ চেয়ারে বসলেন। উমা ইমোর সামনে এগিয়ে প্রফেসরের সামনে রাখা গেস্ট চেয়ারে বসলো। এবারও দুজন ভ্রু কুঁচকালো। এসি রুমে প্রফেসর এমন ঘামছে কেন? এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রফেসর নিজেকে কিছুটা স্বাভাবিক করে বললেন, তোমরা মিসেস জেনি কর্নের মেয়েরা? উমা বলল, জি স্যার। উমামা কর্ণ ইলারা? পরপর ইমা বলল, ইমামা কর্ণ উনোলা। হ্যাঁ, তোমাদের পিক দেখিয়েছিলেন মিস্টার সমীয়েক শেখর। আমি তো প্রথম দিকে একটু চিহ্নিত করতে পারিনি যে সামনে আলাদা দুজন মানুষ। এতটা মিল কিভাবে বলতো? উমা মুখে হাসি টেনে বলল, প্রথম দেখাতে কেউই আলাদা করতে পারে না স্যার। এমন খুব কমই দেখা যায়। বা দ্য ওয়ে আমি প্রথম থেকে খেয়াল করলাম তোমরা খুব সুন্দর করে বাংলা বলছো। ইউ এল হ্যাভ গ্রোন আপ outside the country, so how have you managed to master Bengali too beautifully? এবার প্রফেসরের প্রশ্নে দু ভৌনির ঠোঁট প্রসারিত করে হাসলো। মাম্মা শিখিয়েছে। ছোট থেকে আমরা মাম্মার সাথে বাংলা বলে অভ্যস্ত ছিলাম। বাইরে তেমন বলা না হলেও বাসায় সবসময় বাংলাতেই কথা বলেছি। ইমা বলল। পাশে বসা উমা মনে মনে ভাবলো, আজ বুঝতে পারছি কেন মাম্মা বাংলা শেখার ব্যাপারে এত সিরিয়াস ছিল। ভেবেছিলাম নবীন বরণে তোমাদের সাথে দেখা করব, কিন্তু তোমরা নাকি উপস্থিতি ছিলে না। জি স্যার, সেভাবে প্রস্তুতি ছিল না উপস্থিত হওয়ার। সবকিছু গুছিয়ে নিতে একটু সময় লেগে গিয়েছে। ইমার কথায় প্রফেসর মাথা দুলিয়ে বললেন, বেশ তো, নতুন যাত্রার শুভেচ্ছা। জীবনে অনেক বড় হও মামুনিরা। আর অবশ্যই কোনো সমস্যা হলে আমি অথবা তোমাদের সৌমিয়া আঙ্কেলকে জানাবে একদম নির্দ্বিধায়। সৌমিয়া কিন্তু তোমাদের মাম্মার মতো আমারও খুব ক্লোজ ফ্রেন্ড। জি স্যার। থ্যাংক ইউ। মুস্কি এসে উঠে দাঁড়ালো উমা। পরপর ইমা স্যারকে সালাম জানিয়ে বের হয়ে আসলো রুম থেকে। স্থান ইতালি, ফ্লোরেন্স। সময়টা ঠিক নিশীথ, গভীর রাত, বিশেষ করে মধ্যরাতের পরের প্রহর।
তবে শহরের নিয়ন আলোয় রাতটা এতটা গভীর হতে পারে না। সেই আলোতে শহরটা অর্ধঘুমে জেগে থাকে পরবর্তী দিবালের আশায়। শহরের কোল ছাড়ে সামান্য এগুতি, একদিকে ঘন গাছপালা আর অন্যদিকে এক শান্ত নিশ্চল নদী, আর্নো নদী ফ্লোরেন্সের বুক চিরে বয়ে গেছে এবং শহরের সবচেয়ে পরিচিত সেতুপন্থী বেক্কিও এই নদীর উপরে অবস্থিত। আর্নো নদীর কালচে জলে শহরের আলো ঢেউ তোলে। শহরের আবহাওয়া কিছুটা শীতল হলে তেমন নয়, তবে আর্নো নদীর মৃদুমন্দ বাতাসের স্পর্শে শরীরে হালকা শিহরণ বয়ে যায়। তবুও আর্নোর ধারে নিঃশব্দ নিশীতে নিমগ্ন মিস জেসি কর্ণ। পাশেই তার গাড়িটা দাঁড় করানো। দৈনন্দিন কাজ শেষে বাড়ি ফিরেছিলেন তিনি, পেশায় একজন গাইনোকোলজিস্ট। যাওয়ার পথে নিজ বিষণ্ণ অবসন্ন মনটাকে এই আরণ্য নদীর শীতল স্পর্শকাতর বাতাস ছোঁয়ানোর লোভ সামলাতে পারেননি। যদিও বাড়ি ফেরার তারা কিছুদিন হলো ফুরিয়েছে, মাঝে মাঝে মন খারাপেরা জড়িয়ে নিতে চায়, তবে এই কঠিন ব্যক্তিত্বের কাছে তারা পেরে ওঠে না। কঠিন এই ব্যক্তিত্বকে ধরে রাখতে আজ নিজ সন্তান দুটোকে এত দূর নিজের স্নেহ, ভালোবাসা, মমতা, স্পর্শ এমনকি চোখের আড়াল করে দিয়েছেন। মেয়ে দুটো বুঝে তার উপর খুবই অসন্তুষ্ট হওয়ারই কথা, তবুও তিনি নিরুপায়। নিজ জীবনের পাওয়ার মতো কিছুই নেই, যা আছে তা শুধু তার ফুল দুটোর জন্য। তার অবর্তমানে মেয়েদের বাঁচতে শিখতে হবে। নিষ্ঠুর এই জগৎ সংসার, যেখানে বাস্তবতা তোমাকে মুখ থুবড়ে জমিনে ফেলতে সেকেন্ড লাগবে না, সেখানে তোমার সকল আশার আলোর ম্লান হয়ে আসবে। আর তিনি এটাই চান, তার মেয়েরা বাস্তবতার সম্মুখীন হোক, হোঁচট খাক, দেখুক, সর্বোপরি শিখুক, যেটা তিনি নিজের সাথে রেখে কখনই শিখাতে পারবেন না। এসব ভাবতে ভাবতে তিনি সামনে আরও কঠিন সিদ্ধান্ত নেওয়ার চিন্তা ভাবনা করলেন। এতে যদি মেয়ে দুটির মন আঘাত পায় তাতেও তিনি ধৈর্য ধারণ করবেন, তবে এত কিছু সহ্য করার শেষ পর্যন্ত তিনি পারলেও মেয়েরা পারবে তো? তিনি তো অভ্যস্ত, কিন্তু মেয়েরা? তিনি শঙ্কায়িত নয়, তবে চিন্তিত। এগিয়ে গিয়ে গাড়িতে উঠে স্টার্ট দেওয়ার আগে একবার ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে নজর বোলান। অদর কোণে মৃদু হাসির রেখা দেখা দেয়। মেয়ে দুটোর একসাথে একটা ছবি পাঠিয়েছে গ্রুপে, সাথে একটা ছোট বার্তা, গুড নাইট মাম্মা। মনটা আবারও মোচড় দিয়ে উঠল। তিনিও রিপ্লাই করে কালকের জন্য শুভেচ্ছা জানিয়ে দিলেন। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তাদের তিনজনের। গ্রুপটা ইমা খুলেছিল যেন যোজন যোজন দূরত্বের মাঝে একসাথে থাকার একটা ছোট্ট প্রয়াস। গ্রুপের নাম আবার রেখেছে ওমার ট্রে সোল, মানে তিন আত্মার এক বন্ধন। পরপর সময়টা দেখে গাড়ি স্টার্ট দিয়ে আর্নোকে আজকের মতো বিদায় জানিয়ে চলে গেলেন বাড়ির উদ্দেশ্যে। প্রফেসরের থেকে বিদায় নিয়ে উমা হাঁটা দিল একাডেমিক ভবনের দিকে। দুজনের গন্তব্য একই ভবন, হলো ডিপার্টমেন্ট ভিন্ন। জীবনে সবকিছু মিলে গেল, এই একটা জিনিস ছাড়া মিলাতে পারেনি। তাতে কোনো আফসোস নেই, বরং দুজন দুজনের মতামতের গুরুত্ব দিয়েছে। ইমা ইংলিশ লিটারেচার নিলেও উমা এসবের ধারে কাছেও যায়নি। তার এইসব ফিটারেচার ভালো লাগে না, তাই সেই ম্যানেজমেন্ট ফ্যাকাল্টির ইন্টারন্যাশনাল বিজনেস চয়েস করেছে। সায়েন্সের প্রতি দু বোনের কারোরই কখনো কোনো টান ছিল না। ক্লাস শেষে মাঠের ওই পাশটায় উমা হাত উঁচু করে দেখালো, ঠিক আছে। ইমার প্রত্যুত্তরে উমা হালকা মাথা দুলিয়ে বলল, সাবধানে থাকিস, আর কোনো সমস্যা হলে তোকে কল করব, তাই তো? উমা মিষ্টি হেসে সায় জানালো। বোনকে বিদায় দিয়ে উমা উঠে গেল চারতলায়। এটা পুরাতন বিল্ডিং হওয়ায় লিফটের ব্যবস্থা নেই। চারতলা এসে উমা করিডোরের এপাশ থেকে অপর পাশে তাকিয়ে দেখলো, এত অচেনা মানুষের মাঝে নিজেকে বড্ড অগোছালো লাগছে। 4004 নম্বর কক্ষের সামনে গিয়ে দাঁড়িয়ে ভেতরে একবার তাকিয়ে পরপর ঢুকে পড়ল কক্ষে। মাঝে সারি একটা ফাঁকা জায়গা দেখে এগিয়ে গিয়ে বসলো। আশেপাশে কেউ বন্ধু বান্ধব নিয়ে, আবার কেউ ফোন হাতে বসে আছে। হাত ঘড়িতে একবার সময়টা দেখে উঠে দাঁড়ালো উমা। এখনো বেশ কিছু সময় আছে প্রফেসর আসতে। একা একা বসে না থেকে করিডোরে একটা চক্কর মেরে আসা যাক ভেবে বেরিয়ে গেল রুম থেকে। ব্যাগ থেকে চশমাটা বের করে পরে নিল। দু বোনেরই চশমা নামক বস্তুটি বহন করতে হয়, অবশ্যই তো লাইফস্টাইলের জন্য নয়, পড়াশোনা অথবা বাইরে বের হলে ব্যবহার করা হয়। অথচ ডক্টর বলেছিলেন অলওয়েজ পরে থাকতে, বিশেষ করে স্কিনের নীল আলো থেকে রক্ষা পাওয়ার জন্য। কিন্তু দু বোন ঠিক তার বিপরীত কাজটা করে। একবার ফোন হাতে নিলে সেসব নীল আলো নাকি লাল আলোর কথা মনে থাকে নাকি? হুমা এবার একটু লক্ষ্য করলো কিছু স্টুডেন্ট তার দিকে কেমন করে তাকিয়ে আছে। তাই সে তড়িঘড়ি করে বাম পাশের ওয়াশরুমে ঢুকে গেল। বাহ, ওয়াশরুমটা তো জোস, মনে মনে বলে উঠল উমা। আয়নার সামনে দাঁড়িয়ে একটু পর আবার নিজে হেসে উঠল। এত বড় বাসিটি সবকিছু রেখে তার কাছে ওয়াশরুমটাই জোস মনে হলো। আশেপাশে তাকিয়ে দেখলো কেউই নেই ওয়াশরুমে। এই প্রথম মনে হয় কোনো গার্লস ওয়াশরুম। এসে দেখলো গার্লস ওয়াশরুমে গার্লস নেই। এসেছেই যখন তখন একটু পার্সোনাল কাজটা সেরে একবারে ক্লাসে যাওয়া যাক, এই ভেবে একটু এগিয়ে মিনি ওয়াশরুমে দরজা হালকা খোলা দেখে স্বাভাবিকভাবেই ধাক্কা দিয়ে দরজা পুরোটা খুলে ফেললো। দরজা খোলার সঙ্গে সঙ্গে সে এমন কিছু দেখলো যা আশা করেনি, অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, অসম্ভব। সে যেন রিয়েক্ট করতে ভুলে গেল। হঠাৎ দরজা খোলার শব্দে আদ্রার মাথা ঘুরিয়ে পিছু ফিরে তাকালো। কিছু বুঝে ওঠার আগে উমার চোখ মুখ
কিচে চিল্লিয়ে উঠল, হতভম্ব আফজাল। সে ভেবেছিল তার কোনো ফ্রেন্ড। উমার চিৎকারে সে নিজেও কিছুটা অস্পষ্ট আর্তনাদ হয়ে উঠে। ও শিট বলে আফজাল সামনে ফিরে তড়িঘড়ি প্যান্টের চেন লাগালো। উমা নিজের মুখ চেপে ধরে আর কোনো দিকে না থাকে দৌড় লাগালো। করিডোরে আসতে দেখলো সম্পূর্ণ করিডোর ফাঁকা। তার মানে ক্লাস শুরু হয়ে গেছে। আর কিছু না ভেবে সোজা গিয়ে ক্লাসে ঢুকে পড়লো। এভাবে ছুটে আসায় অনেকে কৌতূহলবশত তাকিয়ে রইল উমার দিকে। তবে সে সবে উমার ধ্যান নেই। ওই দৃশ্য এখনো চোখে ভাসছে তার। আর ইউ অলরাইট মিস? এরপর ঠকঠক শব্দে উমা ভাবনা থেকে বের হয়ে পাশ ফিরে তাকালো। ছেলেটা তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে, হাতে একটা কলম। সেটা দিয়ে দৃষ্টি আকর্ষণের জন্য টেবিলে শব্দ তুলেছে, জি। আর ইউ অলরাইট? উমা নিজেকে কিছুটা ধাতস্থ করে বলল, ইয়েস আই এম অলরাইট, সো লেটস স্টার্ট দ্য ক্লাস। বলে মুচকি হেসে সামনে তাকে ক্লাসে মন দিল ছেলেটি। উমা মাথা থেকে আপাতত সব ঝেড়ে মুছে ক্লাসে মন লাগালাম। টানা 3টা ক্লাস শেষে আজকের মতো ভার্সিটিকে বিদায় জানিয়ে বেরিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। তাদের সাথে উমাও বেরিয়ে আসলো ক্লাসরুম থেকে। খুব ক্লান্তি ভাব ফুটে উঠেছে মুখ জুড়ে। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। সকাল এত তাড়াহুড়া ছিল যে কোনো মতে রেডি হয়ে বের হয়ে পড়েছিল দু বোন। বাইরে যে খাবে তার সময়টুকু হয়নি। কখনো তো এমন ক্ষুধা অনুভব হয়নি। তবে মামা তো বলার আগেই মুখে খাবার ভরে দিত, তাই তো কখনো ক্ষুধার মতো তিক্ত অনুভূতির সম্মুখীন হয়নি। কিন্তু এখন সে কল্পনার মধ্যে দূরে বসে একা একা এভাবে নিজেকে আমাদের কেউ একা না করে দিলেও পারত। একটা দীর্ঘশ্বাস ফেলে ইমা নিচে নেমে এলো। উমা যেখানে দাঁড়াতে বলেছিল সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। অনেকেই বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় ব্যস্ত। সে পুরোটা ক্লাস একাই বসে করে নিয়েছে। কে কথা বলতে আসেনি দেখে সেও আগ বাড়িয়ে কথা বলেনি। এই জিনিসটা উমা থেকে ইমা একটু কমই পারে। মানুষের সাথে সহজে মিশতে পারা। কিছুটা চুপচাপ স্বভাবের জন্যে এমনটা পারে না। তবে চুপচাপ সবার সাথে নয়। পরিচিতদের সামনে উমার আরো এক ধাপ এগিয়ে চলে ইমা। এক্সকিউজ মি। মেয়েটা একটু দ্বিধা নিয়ে মিহি কণ্ঠে ডাকলো। ইমা মুখ তুলে সামনে তাকালো। এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। জি, হ্যালো, আমি অর্থী শিকদার। তুমি? মুখে ঢেউ খেলানোর মতো হাসি যান। ইমার সাথে কথা বলতে পেরে খুবই আনন্দিত। ইমামা কর্ণ ইনোলা। ইমাও মুচকে এসে বলল, আসলে আমি তোমার ডিপার্টমেন্টেরই। তোমাকে দেখেছি ক্লাসে। তোমার সাথে কথা বলতে যাব তখনই টিচার চলে আসে। আর ছুটির পর তুমি কোনো দিক না তাকিয়ে সোজা চলে আসলে। নাম জানি না, দেখে ডাকতেও পারিনি। তবে নিচে এসে দেখি তুমি দাঁড়িয়ে আছো। কার জন্য অপেক্ষা করছো? একদমে বলে থামলো অর্থী। ইমা বুঝলো মেয়েটা অতি মিশুক। কথা বলার সময় কেমন ছটফট করছে। ইমার একটু হাসি পেল। চশমাটার মাঝে ধরে একটু উপরের দিকে ঢেলে দিয়ে বলল, আমার বোনের জন্য অপেক্ষা করছি। তাই? তোমার বোনও এখানেই পড়ে? হ্যাঁ, তবে ভিন্ন ডিপার্টমেন্ট। তো তুমি কেন আমার সাথে কথা বলতে চেয়েছো? সত্যি বলতে তেমন কোনো ফ্রেন্ড নেই। একজন হয়েছিল নবীন বরণের দিন, সেও আজ আসেনি। একটু মেকি হেসে আবার বলল, তাছাড়া তোমাকে দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তুমি কি আমার ভাইয়ের বউ হবে? হাত দুটো একসাথে করে পরপর চোখের পাতা ঝাপটিয়ে নড়তে চড়তে বলল অর্থী। ইমা অবাক না হয়ে পারল না, হাসিয়ে পেল। এত ডিরেক্টর ভাইয়ের বউ হওয়ার জন্য প্রপোজ করছে? এমন অদ্ভুত প্রপোজাল ইমা ইহ জন্মে পায়নি। মুখ চেপে হাসিটা আটকে বলল, তা না হয় হলাম, কিন্তু তোমার ভাইয়াটা কোথায়? স্কুলে আছে। এই তো আমি ফেরার পথে নিয়ে যাবে স্কুল থেকে। ক্লাস 9-এ পড়ে। খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। দেখতো মাশাল্লাহ। এবার ইমা উচ্চস্বরে হেসে উঠল। অর্থী কিছুটা থমকায়। ইমার হাসির শব্দে আশেপাশে কিছু স্টুডেন্ট এদিকটায় তাকিয়ে আছে। এত মিষ্টি কারোর হাসি হয়? আবার দুতনির দুপাশে দুটো গর্তর মতো হয়ে গেল হাসলে। চোখে পড়ার মতো মানুষের টোল পড়ে গেলে। আর এই মেয়ের থুতনিতে। অর্থীর কাছে মনে হলো মেয়েটা ভয়ঙ্কর রকমের সুন্দরী। কিছুটা বিদেশি বিদেশি ভাব আসে। কি আহ তবে ড্রেস কোড দেখে তো বাঙালি লাগছে। আশেপাশের সাথে ওর দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইমা হাসি থামিয়ে গলা ঝেড়ে বলল, তাহলে দেখছি অনেক বড় তোমার ভাই। নিয়ে এসো একদিন, শুভ দৃষ্টি করে নিব। ইমার কথায় অর্থীও এবার হেসে উঠল। এবার সত্যি আফসোস হচ্ছে। কেন? হঠাৎ আফসোস কেন হচ্ছে? ইমা বলল, কেন যে ছেলে হলাম না। ধ্যাত। অর্থীর কথায় ইমা আরেক দফা হেসে বলল, ছেলে হলে বুঝে আমাকে নিজের বউ বানিয়ে নিতে, একদম তুলে নিয়ে বিয়ের ছাদনা তলায়। বলে দুজন হেসে উঠল। হঠাৎই ঠাস ইমা চশমাটা দূরে ছিটকে পড়ল। মাথাটা একপাশে হেলে পড়েছে। বাম গালে আপনা আপনি বাম হাত চলে গেল। মুহূর্তে হাসি আনন্দে পরিবেশটা থমকে গেল। আশেপাশে সকলে যে যার জায়গায় দাঁড়িয়ে পড়েছে। ফিসফিস করে কথা শুরু হয়। কি হলো? এভাবে মারলো কেন? অর্থী হতভম্ব হয়ে মুখ চেপে ধরে দাঁড়িয়েছে। হাউ ডেয়ার ইউ স্ল্যাপ হার। পরপর আরো একটা চড়ের শব্দে এবার সকলের মুখ হাওয়া হয়ে গেল। পরিবেশটা যতটা না থমথমে ছিল আরো দ্বিগুণ নিস্তব্ধ ঠেকলো। ইমা সামনে ফিরে তাকালো। হ্যাঁ, ঠিকই ভেবেছে। দ্বিতীয় চোটটা উমাই মেরেছে। সকালে আরেক ফদা চমকায়। একই দেখতে দুজনকে দেখে
হুবু চর খাওয়া মেয়েটার কফি সামনে দাঁড়িয়ে আজ বুঝি চমক খাওয়া দিন। আড্ডানোর আগে শক্ত হয়ে দাঁড়িয়ে রাগের মাঝে তারও ভ্রু কুঁচকে গেল। সে প্রথমে ভেবেছিল চর দেওয়া মেয়েটাই তাকে পাল্টা চর মেরেছে। সে এবার পিছনে এক পলক তাকিয়ে আবার সামনে জনের দিকে তাকালো। পলক ফেলার আগে আবারও চর ফেললো আদজানের গালে। আদজানের ফ্রেন্ডরা হায় হায় করে উঠল। এই মেয়ে কে? সে কি জানে কাকে চর মারলো? আদজানের পাশ থেকে একটা মেয়ে চিল্লিয়ে উঠল, এই মেয়ে কি করছোটা কি? কাকে বারবার চর মারার স্পর্ধা দেখাচ্ছ? সাহস তো কম না মেয়ে? বেয়াদবি একদম বার করে দিব। আপনারা ধারণা থেকেও বেশি সাহস। আগে এই ছেলেকে বলতে বলুন কেন আমার বোনকে মারলো। আদজানকে দেখে বলল, উমা সেটা তোমার বোনকে জিজ্ঞেস করো না। টানা 1 ঘন্টা আমার সোনাটা ওয়াশরুমে আটকে ছিল, তাও তোমার বোনের কারণে। এই মেয়ের ন্যাকামি ভরা কথা শুনে বেজায় বিরক্ত হলো আদজানের ফ্রেন্ডরা। উমা এবার ভালো করে খেয়াল করলো সামনে দাঁড়ানো আদজানকে। চোখ বড় হয়ে গেল। এই তো সেই। উমা কিছু বলার আগে আদজান ভিড়ে ঠেলে বেরিয়ে গেল। আর এক মুহূর্ত এখানে থাকলে আবার তার হাত উঠে যাবে। যাওয়ার আগে অবশ্য চোখ দিয়ে দু বোনকে শাসিয়ে যায়। ইমা থমকায় ওই চোখে তাকিয়ে। আদজানের ফ্রেন্ডরাও তার পিছু পিছু চলে যায়, তবে তারা মুখে শাসিয়ে যায়, পরে দেখে নিবে। চারপাশটা অস্বাভাবিকভাবে চুপ হয়ে গেল। বাতাসটা ভারী হয়ে দাঁড়িয়েছে। নিঃশ্বাস নিল তার শব্দ স্পষ্ট শোনা যায়। কোনো কোলাহল নেই, অথচ এই নীরবতায় সবচেয়ে বেশি কানে বাজে ইমার। পরিবেশটা যতটাই না থমথমে, তার চেয়ে দ্বিগুণ থমথমে হয়ে আছে ইমার চোখ মুখ। ভরা ক্যাম্পাসে এভাবে চর খেয়েছে, এটা কল্পনাতীত। কারণটাও জানা নেই। এতক্ষণে রাগটা মাথাচাড়া দিয়ে উঠল যেন। হনহনিয়ে হাঁটা দিল ক্যাম্পাস বহির্মুখে। আর এক মুহূর্ত নয়, এখনো সকলে কেমন চোখে তাকিয়ে আছে, তবে কারণটা না হয় পরেই জেনে নেওয়া যাবে। উমা বোনকে এভাবে বেরিয়ে যেতে দেখে নিজও পিছু পিছু ছুটল। বোন যে এতক্ষণে খেপেছে তা সে ভালোই বুঝতে পারল। দু বোনকে এভাবে চলে যেতে দেখে অর্থী বেচারা আশেপাশে একবার তাকিয়ে দেখলো। যে যার মতো চলে যাচ্ছে, সেও হাঁটা দিল। যাওয়ার আগে তার পায়ের কাছে পড়ে থাকা ইমার চশমাটা তুলে নিল। ঘাসের উপর পড়ার জন্য ভাঙেনি। গেট পেরিয়ে সামনে তাকাতে চোখে পড়লো দু বোনকে একসাথে দাঁড়িয়ে, হয়তো গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। অস্থি বুঝলো না তাদের কাছে এগিয়ে যাবে নাকি বাড়ি চলে যাবে। দু বোনের মুখটা কেমন থমথমে। তারও খুব খারাপ লাগছে ইমার জন্য। এত মিষ্টি একটা মেয়েকে কিভাবে চোটটা মারলো। চশমাটা ফেরত দেওয়ায় অজুহাতে অর্থী এগিয়ে গেল তাদের কাছে। মানে ইমা, তোমার চশমাটা ইমার দিকে বাড়িয়ে দিয়ে বলল অর্থী। উমা চশমাটা হাতে নিয়ে মুচকে এসে বলল, আমি উমা, তুমি? সরি, আমি একদম বুঝতে পারিনি। অর্থী শিকদার, ইমার সাথে কিছুক্ষণ আগে পরিচিত হলাম, সেম ডিপার্টমেন্ট। অর্থী, তুমি তো মনে হয় এখানকার স্থানীয়। আশেপাশে ভালো কোনো রেস্টুরেন্ট হবে দুপুরে লাঞ্চ করার মতো? পাশ থেকে ইমা বলল, হ্যাঁ, সামনে আমার এক আঙ্কেলের রেস্টুরেন্ট আছে, তুমিও জয়েন করো আমাদের সাথে, যদি কোনো প্রবলেম না থাকে। না, কোনো প্রবলেম নেই। তবে 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 বাদ দাও, চলো যাই। ইমার রিকোয়েস্ট অগত্যা অর্থী হাঁটা দিল। যাওয়ার আগে তাদের ড্রাইভার চাচাকে কল দিয়ে বলে দিল তার ভাইকে স্কুল থেকে পিক করে নিতে। একাই যেতে পারতো, কিন্তু অর্থী বলেছিল আজকে নিতে আসবে। এখন যেহেতু যাবে না, তাই বলে রাখলো, না হলে ভাইটা তার জন্য ওয়েট করতো। টুকটাক কথার মাঝে 3-5 মিনিট হাঁটার দূরত্বের রেস্টুরেন্টটায় পৌঁছে গেল। গিয়ে বসলো একটা টেবিলে। ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দিয়ে আড্ডায় মনোযোগ দিলে 3 জন। ইমার বাম দিকটায় অর্থী বসেছে। ইমার গালের দিকে নজর গেলে দেখলো যে তার বাম গালে স্পষ্ট 4 আঙুলের দাগ। ইমা, তোমাকে আইস কিউব এনে দেই, গালে একটু লাগিয়ে নাও, ভালো লাগবে। অর্থীর কথায় উমার চেয়ার সেরে উঠে গিয়ে ইমার গালটা নিজের দিকে ফিরালো। চোখটা ভারী হয়ে এলো উমার। যেই বোনকে একটা ফুলের টোকা পর্যন্ত লাগতে দেয়নি, এমনকি তাদের মাম্মারও কোনোদিন প্রয়োজন পড়েনি তাদের গায়ে হাত উঠানোর, সেই বোনের দিকে কেউ হাত তুলল। উমার হাবভাব দেখে ইমা গাল থেকে তার হাত সরিয়ে বলল, ঠিক আছি আমি, কিছু হয়নি, বাদ দিয়ে, লাগবে না কিছু। বললেই হলো কিছু হয়নি। গালটার কি অবস্থা করেছে দেখে আমারই ব্যথা ব্যথা অনুভব হচ্ছে, বলল অর্থী। হাতে ছোট আইস কিউবের বাটিটা উমার দিকে এগিয়ে দিয়ে চেয়ারে বসলো। তখন উমা চোখের ইশারা পেয়ে ছুটে গিয়েছিল আইস কিউব আনতে। উমা গালের উপর আইস কিউবের ঠান্ডা স্পর্শ বুলিয়ে দেয়। ঠান্ডায় ইমা চোখ মুখ কুঁচকে নেয়। আচ্ছা, তোমাদের মাঝে বড় কে? অর্থীর প্রশ্নে দুজন একে অপরকে উদ্দেশ্য করে বলল, ও বড়। অর্থী একবার উমাকে তো একবার ইমাকে দেখে। মানুষকে দেখেছে নিজেকে বড় দাবি করার জন্য ঝগড়া করতে, কিন্তু এরা দেখে উল্টো। সত্যি বলতে মাম্মা নিজেও জানে না আমাদের মধ্যে কে বড় কে ছোট। তাই স্থান কাল পাত্র অনুযায়ী কখনো একজন বড় হয়ে যায়, কখনো আরেকজন। বলতে বলতে উমা একটা টিস্যু ইমার দিকে বাড়িয়ে দিয়ে নিজ জায়গায় ফিরে বসলো। দারুণ বন্ডিং তোমাদের, আমার খুব পছন্দ হয়েছে তোমাদের। আমি কি তোমাদের বন্ধু হতে পারি? হাত দুটো বুকের কাছে একসাথে করে ঠোঁট উল্টে পরপর চোখ পিটপিট করে বলল অর্থী। অর্থীর এমন বাচ্চা সুলভ কথায় দু বোনই হেসে উঠল। ফ্রেন্ড না ভাবলে কি এখন তোমাকে সাথে করে নিয়ে আসতাম? আমাদেরও তোমাকে অনেক বেশি ভালো লেগেছে। এত মিষ্টি একটা মেয়েকে ফ্যান না বানানোর সাধ্য কার আছে শুনি? উমার কথায় অর্থী একগাল হাসলো। এর মাঝে ওয়েটার খাবার সার্ভ করে দিল।
টুকটাক হাসি আড্ডায় খাওয়া দাওয়া শেষ করে উমা বিল পে করতে ওয়েটারকে ডাকতে যাবে, অমনি অর্থী বলল, উমা আমি পে করে দিয়েছি। উমা দুজনই অবাক চোখে চাইলে অর্থীর পানে। ওদেরকে এভাবে তাকাতে দেখে অর্থী মিহি হেসে বলল, ফ্রেন্ড বলেছ, রাগ করতে পারবে না একদম। আজকে আমার তরফ থেকে ট্রিট রইল, অন্যদিন তোমরা না হয় দিও। দু বোনের কারোরই ব্যাপারটা ভালো লাগলো না। প্রথম সাক্ষাতে এভাবে বিল পে করে দিল মেয়েটা। করে দিয়েছে যেহেতু, তাহলে আর কি করার। পানা রইল। রেস্টুরেন্ট থেকে বের হয়ে তিনজন মিলে একটা গুড বাই হাক করে যে যার মতো রিক্সা নিয়ে রওনা দিল বাসার উদ্দেশ্যে। বেলা গড়িয়ে গেছে অনেকটা। অর্থী বের হওয়ার আগে অবশ্যই ইমার নম্বরটা নিয়ে রেখেছে। রাতে গুরুত্বপূর্ণ কথা বলার আছে ভার্সিটির ব্যাপারে। দুপুরে রোদ ঝলমল করছে, রাতে হালকা শীত অনুভব হলো। দিনের বেলা তার ছিটফুটো টের পাওয়া যায় না। দুপুরে নিস্তব্ধতায় বাইকের শব্দটা খানিকটা বেমানান লাগলো। ধীরে ব্রেক চাপতেই বাইকটা থামলো। টায়ারের সঙ্গে রাস্তার ঘর্ষণে ক্ষীণ শব্দ, ইঞ্জিনের গর্জন কমে এলো। আদনান বাইক থেকে নেমে দাঁড়ালো। সামনে এগিয়ে গিয়ে গ্যারেজের তালা খুলে ধাতব শাটারটা নিচ থেকে উপরে টেনে তুলল। শাটারের গায়ে লালচে কালো স্প্রে রঙের খেটপাটে অক্ষরে লেখা আদনান নাফ চৌধুরী। নামটা ধুলা আর মরিচার আস্তরণ ছাপিয়ে নামটা স্পষ্ট চোখে পড়ে। শাটার উপরে তোলার সঙ্গে সঙ্গে নামটাও লুকিয়ে নিল নিজেকে। ভেতরে ঢুকতে একটা তেল ঘ্রাণ মেশানো বাতাস নাকে লাগে। মেয়েদের কিছু জায়গায় পুরনো তেলের দাগ, দেয়ালে পেন্ট চিপকে আছে এবং কিছু জায়গায় বাইকের বিভিন্ন পার্টস ও পুরনো স্টিকার ঝুলে আছে। গ্যারেজের একপাশে সারি সারি করে সাজানো বাইকগুলো, কিছু নতুন ঝকঝকে, আবার কিছু পুরনো কিন্তু যত্ন সহকারে পালিশ করা। হেলমেটগুলো হুকের উপর ঝুলছে, আর ছোট র্যাকের মধ্যে গোছানো টুল বক্স, স্পেনার, স্ক্রুড্রাইভার, হ্যামার, আরো কিছু যন্ত্রপাতি। কেউ এক দেখাতে এসব যন্ত্রপাতি নাম বলে দিতে পারবে না। এক কোণে একটি বড় ওয়ার্ক বেঞ্চ, যেখানে ছোট ছোট পার্টস, সেন্ট, স্পার্ক প্লাগ আর তেলের বোতলগুলো সুন্দরভাবে সাজানো। পাশে টায়ারে পুরনো স্ট্যাক, আর দেওয়ালে ঝুলছে বাইকের পোস্টার, কিছুটা নস্টালজিক ভাইব দেয়। উপরে ঝোলানো ফ্লোরোসেন্ট লাইটগুলোর জন্য ধাতব বাইকগুলো জ্বলজ্বল করছে। পাশে একটা ছোট জানালা থাকলেও কখনো সেটা খুলতে দেখা যায় না। ভেতরে বাল্বগুলোই যথেষ্ট গ্যারেজকে আলোকিত করতে। প্রায় শখানেক বাল্ব তো হবেই। নিচ থেকে উপর পর্যন্ত একটা মিরর। এক কোণায় উপরে একটা এসিও চোখে পড়ে। গ্যারেজে এসি লাগিয়ে বসে আছে আদনান। এটা তার নিজস্ব ছোট একটা স্বর্গ, যার প্রতিটি কোণায় কোণায় আদনানের হাতে যত্নে ছোঁয়া স্পষ্ট। শখের বসে বানানো এই গ্যারেজ মাঝে মাঝে কেউ বাইকের সমস্যা নিয়ে আসলে ঠিক করে দেয়। এদিকটায় তেমন কেউ আসে না, কারণ এদিকে তেমন বাসা বাড়ি নেই, তাই মানুষজনও নেই বললেই চলে। তবে কিছু একটা বানানোর প্রয়াসে থাকতে দেখা যায় আদনানকে। কি বানাবে সেটা আদনান নিজেও জানে না, তবে চেষ্টা করতে ক্ষতি কি। কিছুক্ষণ আগে ভার্সিটিতে হওয়া অপমানের পর হনহনিয়ে বাইকের কাছে গিয়ে কাউকে কিছু না বলে একটানে এখানে চলে এসেছে আদনান। আদনানের বন্ধুরা জানে সে কোথায় যাচ্ছে, তাই আর পিছু ডাকেনি। তখন মাঠে কারোর হাসির শব্দে ফোন হতে চোখ তোলায় তাকে দেখে অষ্টমে সেই মেয়েটা দাঁড়িয়ে, যে তাকে অষ্টমে লক করে দৌড়ে পালিয়েছিল। অনাকাঙ্ক্ষিত কিছু দেখে নিয়েছে ভালো কথা, দেখে চুপচাপ চলে যেতি। গেছে তো গেছে, তাও দরজাটা লক করে। পুরো 1 ঘন্টা সে ওয়াশরুমে বসেছিল, ফোনটাও সাথে ছিল না যে কাউকে কল দিয়ে আসতে বলবে। প্রথম ক্লাসে কেউই বের হতে পারে না, তাই ওয়াশরুম একদম ফাঁকা ছিল। তার ফ্রেন্ডরা কেউ দেখেনি যে সে এদিকটা এসেছে। অগত্যা সব দিক দিয়ে বাজে ভাবে ফেসে গেছিল আদনান। যতক্ষণ ওয়াশরুমে বসে অপেক্ষা করেছে কেউ আসার, ততক্ষণ শুধু মেয়েটার উপর রাগে জমা হয়েছে। তাই তখন মেয়েটাকে সামনে দেখে আর ওভাবে হাসতে দেখে রাগটা মাথাছাড়া দিয়ে উঠলো। তৎক্ষণাৎ সামনে গিয়ে লাগিয়ে দিয়েছে। রাগ নিয়ন্ত্রণ করা আবার তার দ্বারা অসম্ভব ব্যাপার। কিন্তু পরবর্তীতে হুবহু আরেক কপি এসে তাকে লাগিয়ে দিল। একবার নয় দুবার। মেয়ের সাহস দেখে অবাক হবে নাকি রাগ সামলাবে বুঝে উঠতে পারছিল না। ওয়াশরুমে কোনজন ছিল সেটাও বুঝতে উঠতে পারেনি। একে তো দেখতে সেম, আবার সেম ড্রেস কোড। হঠাৎ দেখে একদমই আলাদা করতে পারেনি। তখন চুপচাপ কিছু না বলে চলে আসলেও ব্যাপারটা মোটে ভুলে যাওয়ার মতো নয়। তার 26 বছর জীবনে কেউ কোনোদিন একটা টোকা দিতে পারেনি। আর ওই মেয়ে নতুন, তাই হয়তো জানে না কার গায়ে হাত তুলেছে। সুদে আসলে চরের দাম তো সে নিবেই। প্রচুর মুড খারাপ, রাগ, হতাশা, যাই হোক, এই গ্যারেজ আদনানের সব সমস্যার সমাধান হয়ে দাঁড়িয়েছে। সে মনে করে যন্ত্র বা বাইকের ধাতব ঘষামাজার কাজ করলে তার স্ট্রেস কমে যায়। গ্যারেজে বেশ ধুলাবালি জমেছে, সেগুলি পরিষ্কার করছিল আদনান। এর মাঝে ফোনটা বেজে উঠল। পাশে টেবিলের উপর রাখা ফোনটা নিয়ে কল রিসিভ করে স্পিকারে দিয়ে পূর্বের জায়গায় রেখে নিজ কাজে মনোযোগ দিল। নিজ থেকে কিছু বলার প্রয়োজন মনে করলো না। কি হয়েছে আজ ভার্সিটিতে? ফোনের ওপাশে কে খুবই সাবলীল কণ্ঠে জিজ্ঞেস করলো। তেমন কিছু না, কোথায় তুই? অকপটে বলল আদনান, যেন সত্যি তেমন কিছুই হয়নি। বাসায় যাচ্ছি, ছোট করে বলল উপাসের ব্যক্তি।
আম অলসো কামিং। ফোন কেটে গেল। বাকি কাজটুকু শেষ করে শাটার অফ করে নিচু হয়ে তালা মেরে উঠে দাঁড়ালো আদ্রান। চোখে সানগ্লাসটা পরে নিয়ে বাইকে উঠে বসলো। স্টার্ট দিয়ে কান ঝাঁঝা করার মতো শব্দ তুলে ছুটে গেল আদ্রানের ইয়ামাহা R15 B3 মনস্টার এডিশনের বাইকটি। আশেপাশে মুরব্বী ব্যক্তিবর্গ কেউ উপস্থিত থাকলে নিশ্চিত আদ্রানকে গালি দিয়ে তবে শ্বাস নিতেন। কিচেনে একপাশে ক্যাবিনেটের উপর পা ঝুলিয়ে বসে ধোয়া উঠা চায়ের স্বাদ নিচ্ছে উমা। নিজেই বানালো, ইউটিউব দেখে শিখেছে সে। নিজে বানিয়ে কিছু খেতে এত মজা। আগে তো জানতো না, নাকি কোনোদিন ভেবেছিল নিজে রেঁধে খেতে হবে। ইতালিতে তো কোনোদিন ভুলেও কিচেনে পা ফেলতো না দু বোন। আহারে ভাগ্য, কিচেন পর্যন্ত এনে ছাড়লো। এত বড় একটা অ্যাপার্টমেন্টে চা খেতে বসার জায়গায় অভাব পড়েছিল তোর। ঘুম ঝরানো কণ্ঠে বলতে বলতে কিচেনে ঢুকলো ইমা। দুপুরে এসে দু বোন গোসল সেরে আর কোনো দিক না তাকিয়ে সোজা বিছানায়। উমা কিছুক্ষণ আগে উঠে চা বানিয়ে নিল। সন্ধ্যা হয়েছে আরো বহুত আগে। এমন মরা ঘুম দিয়েছে দু বোন। উঠে দেখলো সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে। অভাব দেখে এখানে বসে আছি। চায়ে বড় একটা চুমুক দিয়ে বলল উমা। চুকচুক শব্দ শুনে সহসায় চোখ মুখ কুঁচকে নিল ইমা। নিজে শব্দ করে খেলে মধু মধু লাগে, কিন্তু পাশে কেউ এমন শব্দ করে খেলে বেজায় বিরক্ত লাগে। তেমনই লাগছে ইমার কাছে। ইমার এমন মুখ দেখে কিলকিলিয়ে হেসে উঠল উমা। ইমা কাপে চা ঢেলে নিজেও উমার পাশে উঠে বসলো। মাম্মাকে কল করা হয়নি সারাদিনে। ইমার কথায় উমা মাথা নাড়ে হা বুঝালো। বলল, রুমে গিয়ে কল দিয়ে দেখি ধরে কিনা। একটু আগে সৌমিয়া আঙ্কেল কল দিয়েছিলেন। কি বলল? খোঁজখবর নিল। সন্ধ্যার পর বাইরে বের হলে যাতে অবশ্যই তার ড্রাইভারকে নিয়ে বের হয়। বলেছিলাম বাজার করতে বের হওয়া লাগতে পারে। বলল উনি নাকি পাঠিয়ে দিবেন। না করে দিয়েছি। ভালো করেছিস। এরিয়ার মাঝে স্বপ্নের শোরুম থাকতে শুধু শুধু আঙ্কেলের সময় নষ্ট করে লাভ নেই। এখনই বের হবি। হুম চল। বেশি রাত করার দরকার নেই, পরে ফিরতে লেট হবে। ফিরে না হয় মাম্মাকে কল করব। বলেই উমা উঠে দাঁড়িয়ে রুমে গিয়ে চেঞ্জ করে আসলো। একটু পর উমাও চেঞ্জ করে আসলে অ্যাপার্টমেন্ট লক করে নিচে নেমে এলো তারা। দুজনে ফুল হাতা রাউন্ড নেক লং স্লিভ ড্রেস পরেছে। বাইরে হালকা ঠান্ডা বাতাস। সেসব পাত্তা না দিয়ে রিক্সা নিয়ে নিল। এবার আর ইমাকে রিক্সা ডাকতে দেয়নি উমা। না হলে সকালের মতো রিক্সু ভাই না হয় প্যাডেল মাস্টার বলে ডাকা শুরু করে দিত। উমার আবার মান সম্মানে ভয় আছে। ব্যস্ত শহরের ব্যস্ত মানুষজন দেখতে দেখতে বাজার কমপ্লিট করে বাসায় চলে এসেছে দুই বোন। প্রায় 10-12 দিনের বাজার করে নিয়েছে। দুজন মিলে সবকিছু গুছিয়ে রাখছিল। তন্মধ্যে জেনি কর্ণ নিজেই কল দিলেন মেয়েদের। তিনি জানেন আজকে মেয়েদের ব্যস্ততম দিন কেটেছে, তাই নিজেই কল দিলে। ফোন পাশে রেখে কথা বলতে বলতে সব গুছিয়ে নিল দু বোন। মিসেস জেনি নিজেও বুঝিয়ে দিলেন কোনটা কিভাবে রাখলে বেশি দিন সংরক্ষণ করা যাবে। ওমা গিয়ে রাতের রান্নাটাও করে নিল। দুজন হাতে হাতে করে নিয়েছে দেখে ঘন্টা খানিকের মাঝেই ডিনার রেডি। ফ্রেশ হয়ে এসে খেয়েও নিল। দুপুরের পর আর কিছুই খাওয়া হয়নি। শরীরও আর চলছিল না দুজনের। রান্না খাওয়া পুরোটা সময় মিসেস জেনি কলে ছিলেন। নিজ ব্যস্ততা থাকলেও মেয়েদের একবার কল দিলে আর রাখতে মন চায় না। এমন না যে সারাক্ষণই কথা বলেছেন, তবুও তাকে দেখে গেছেন মেয়ে দুটোকে। হঠাৎ করেই কেমন দায়িত্বশীল লাগছিল দুজনকে। এটাই তো তিনি চেয়েছিলেন। কল কেটে ফোনটা চার্জে দিয়ে ইমা গিয়ে শুয়ে পড়ল উমার পাশে। দু বোনে আলাদা আলাদা রুম থাকলো, একসাথে থাকাটা জরুরি। একা ঘুমালেও মাঝরাতে ইমার ঘুম ভাঙবে আর উঠে গিয়ে উমার পাশে শুবে। উমাও সেম। মাঝরাতে একসাথে হওয়ার চেয়ে শুরুতে একসাথে ঘুমিয়ে পড়লো দু বোন। দুপুরে ঘুমালো। এই মুহূর্তে শরীর নামক দেহঘড়ি একটু আরাম সন্ধান করছে। সকালে আবার ভার্সিটি আছে, তাই এখন ঘুম ছাড়া কিছুই ভাবতে পারছে না উমা। যেমন সঙ্গ দোষে লোহা ভাসে, তেমন উমার দোষে ইমাও ঘুমে গা ভাসিয়ে দিল। উঁচু 10 তলা বিশিষ্ট ভবনের 8ম তলায় শহরের ভিড়ের মাঝে দাঁড়িয়ে চৌধুরী ক্যাপিটাল এর বোর্ডরুম। কাঁচে দেয়াল ভেদ করে সকাল ভোরের আলো ঢুকছে, কিন্তু আলোয় উষ্ণতা অনুভব করা যাচ্ছে না। রুমে চলমান কতক এসির বাতাসে লম্বা চকচকে কাঠের টেবিল ঘিরে দুপাশে লেদার এক্সিকিউটিভ চেয়ার লাইনে বসানো। টেবিলের উপর নিটলি অ্যারেঞ্জড ল্যাপটপ, ফাইল, কলম আর কফি কাপ। রিসেসড লাইটস এর সাবটল গ্লো শহরের দূরে শব্দ কাজ ভেদ করে ভিতরে আসতে অক্ষম। দেয়াল ঘড়ি তার টিকটিক শব্দ তুলে নীরবতা জানান দিচ্ছে। বোর্ডরুমে বর্তমানে অবস্থান করছে দেশের বিভিন্ন সেক্টরের কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার, ম্যানেজিং ডিরেক্টর, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। 5টি কোম্পানি মিলিয়ে মোট 15 জনের অবস্থান এই কক্ষে। পর থেকে বোঝা যাচ্ছে তারা একটু আগে উপস্থিত হয়েছে বোর্ডরুমে। এই অগ্রিম উপস্থিতি নির্দেশ করছে আজকের মিটিং কতটা অতীব গুরুত্বপূর্ণ। তবে জলদি এসে কেউই একরত্তি লাভ করতে পারেনি, কারণ যার উদ্দেশ্যে তারা প্রস্তাব রাখবে, যাকে ছাড়া মিটিংই শুরু করা অসম্ভব, সেই ব্যক্তি এখনো অনুপস্থিত। তাই সবাই কফির স্বাদ নিতে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে নজর করে সেই
ব্যক্তির জন্য চৌধুরী ক্যাপিটাল দীর্ঘ ৪৩ বছরের নানান চড়াই উতরাই পেরিয়ে আজ দেশ সেরা ইনভেস্টমেন্ট কোম্পানি, স্টক মার্কেট, রিয়েল এস্টেট, কমোডিটি মার্কেট, মিউচুয়াল ফান্ড, প্রাইভেট স্টার্টআপ, ডেপ্ট ইনভেস্টমেন্ট, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম, এমন নানান খাতে চৌধুরী ক্যাপিটাল বিনিয়োগ ছড়িয়ে আছে। দেশের বাইরেও এই বিনিয়োগ চোখে পড়ার মতো। চৌধুরী ক্যাপিটাল বর্তমান চেয়ারম্যান মিস্টার ইজাজ সাব চৌধুরী তার অবর্তমানে দায়িত্ব পালন করেন ছোট ভাই ইনায়েত সাব চৌধুরী। বাবা মরহুম ওসমান সাদ চৌধুরী কোম্পানির দায়িত্ব দু ছেলের কাঁধে দিয়ে অবসরের অনেক বছর পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যুগ যুগ আগে এই ইনভেস্টমেন্টের চর্চা শুরু করেন মরহুম ওসমান সাদ চৌধুরী। সঙ্গী ছিলেন তারই বন্ধু সমান আপন চাচাতো ভাই আব্দুল হামাদ চৌধুরী। পথ চলা শুরু করেছিলেন দুজন মিলিয়ে, কিন্তু সময়ের জোয়ার, চরম হতাশা, পারিবারিক চাপ আর অভাব অনটনের দাপটে শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিজের সকল শেয়ার বিক্রি করতে হয় হামাদ চৌধুরী ওসমান চৌধুরীর কাছে। তারপর ধীরে ধীরে ওসমান চৌধুরী নিজ হাতে নিজের সন্তানের মতো করে কোম্পানিটাকে গড়ে তুলতে থাকেন। খুব অল্প বয়সী ভার্সিটিতে পড়াশোনার সময় তিনি তার দুই ছেলেকে কোম্পানির সঙ্গে যুক্ত করে দেন। পড়াশোনার চাপ সামলে ইজাজ চৌধুরী আর এনায়েত চৌধুরী সমানতালে কোম্পানির দায়িত্ব কাঁধে তুলে নেন। বাবার কষ্টে গড়া এই প্রতিষ্ঠান ছাড়া আর অন্য কোনো ভবিষ্যতের কথা তারা কখনো ভাবেনি, যার জন্য ইজাজ চৌধুরী নিজের অনেক মূল্যবান জিনিসটা একসময় হারিয়ে ফেলেন। ধীরে ধীরে ব্যবসার প্রতিটি দিক যখন দু ভাইয়ের নগদ পণ্যে চলে আসে, ঠিক তখনই নিশ্চিত মনে ওসমান চৌধুরী অপশন নেন। দরজা খোলার শব্দে সতর্ক ভঙ্গিতে সকলে দাঁড়িয়ে গেলেন। দরজা খুলতে জুতোর ঠকঠক শব্দ তুলে ভেতর প্রবেশ করলেন সেই বহুল কাঙ্ক্ষিত ব্যক্তি। পিছনে আরো কয়েকজন ঢুকলো তার সঙ্গে। এক হাত পকেটে ঢোকানো ধীর পদযুগল ফেলে সে এগিয়ে গেল টেবিলের মাথায় অবস্থিত চেয়ারের দিকে। পিছু পিছু এগিয়ে গেল তার অ্যাসিস্ট্যান্ট। বসার আগে একবার চারপাশে চোখ ঘোরালো, ছুটের উপরের বোতাম খুলল সে। চোখ না তুলে বলল, প্লিজ হ্যাভ এ সিট। কণ্ঠটা খুবই ভারী শোনালো। কালো ছুটি মোড়া অবয়বটা নিজ আসনে বসলে সকলে নিজেদের আসনে দ্বিতীয়বারের মতো বসলো। সাদা শার্ট আর কালো টাইমের নিখুঁত সমন্বয়ে সে যে নীরব কর্তৃত্বের প্রতিমূর্তি। মুখের কালো মাস্কটা খুলে পাশে রাখতেই দৃশ্যমান হলো ব্যক্তির ধারালো শরীর ন্যায় চোয়ালদ্বয়। ক্লিন শেভ করানোর কারণে তা আরো বেশি ধারালো দেখাচ্ছিল। পাশ থেকে সহকারী সাবিব হাতের ফাইলটা এগিয়ে দিল তার দিকে। সহকারী সাবিব নিজ সম্পূর্ণ কালোতে মোড়া। বসের সহকারীও বসের মতোই হওয়া চাই। ফাইলে একবার নজর বুলে সে হাতের ইশারায় সাবিবকে সামনের বিশাল ডিসপ্লে স্ক্রিন অন করতে বলল। স্ক্রিন অন হতে একে একে সবাই নিজেদের ল্যাপটপ কানেক্ট করে সামনে বসা ব্যক্তিকে তাদের প্রেজেন্টেশন বুঝিয়ে বলতে শুরু করলো। সকলে প্রেজেন্টেশন শেষ করে অধীর আগ্রহে চেয়ে আছে সামনে বসা ব্যক্তির দিকে। এতে তার কোনো হেলদোল নেই। দৃষ্টি আপাতত হাতের আঙুলে ঘুরতে থাকা পেপারওয়েটটার দিকে। তার এই সাবলীল ভাবভঙ্গিতে অনেকে মনে মনে বেজায় বিরক্ত হলো। তাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই। হাঁটুর বয়সী এই ছেলের এক কথায় তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে পারবে, তাই দু চোখ ভরা আশা নিয়ে চেয়ে আছে সকলে। চেয়ার হেলিয়ে কিয়ৎক্ষণ বসে থেকে চিরাচরিত গরু গম্ভীর স্বরে বলল, চৌধুরী ক্যাপিটা এ টাকা কখনো প্রথম প্রশ্ন নয়, বিশ্বাসের শেষ সিদ্ধান্ত। সবাই পরশু সকালে মেল পেয়ে যাবে, বাকি কথা তারপরেই হবে। এক্সকিউজ মি। পুনরায় মাস্ক লাগিয়ে উঠে দাঁড়িয়ে হনহনিয়ে বোর্ডরুম থেকে প্রস্থান করল আবরান তাপ চৌধুরী। মিস্টার ইজাজ সাব চৌধুরীর বড় ছেলে আবরান তাপ চৌধুরী, ছোট ছেলে আবজান নাপ চৌধুরী। পিঠাপিঠি দু ভাইয়ের মাঝে বড় দুয়ের ব্যবধান। তিনিও দুই ছেলেকে একইভাবে কোম্পানিতে যুক্ত করতে চেয়েছিলেন। বড় ছেলেকে পারলেও ছোট ছেলেকে পারেননি। এজন্য দীর্ঘদিন দুই ছেলেকে পড়ালেখার জন্য দেশের বাইরে পাঠিয়েছিলেন, যাতে পরবর্তীতে কোম্পানি সামলাতে কোনো বাধা বা বিতণ্ডা না পোহাতে হয়। একটা কোম্পানি সামলাতে উচ্চশিক্ষার বিকল্প নেই। আবরান বাহির থেকে পড়ালেখা শেষ করে ফিরতে পারলেও আবরান শেষ করতে পারেনি। মাত্র একটা বছর থাকলেই মাস্টার্স কমপ্লিট হয়ে যেত। যেহেতু আবরানের সব কমপ্লিট হয়ে গিয়েছিল, তাই সে দেশে ফিরে কোম্পানিতে যুক্ত হওয়ার তোড়জোড় শুরু করে। ভাইকে চলে যেতে দেখে আবরানও জেদ ধরে বসলো সে একা কিছুতেই থাকবে না। অগত্যা দুই ভাই একসাথে দেশে ফিরে পরবর্তীতে মাস্টার্স কমপ্লিট করতে দেশের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় আবরান। আর আবরান কোম্পানি জয়েন করে। তবে আবরান তার বাবাকে কথা দিয়েছে মাস্টার্স কমপ্লিট করে সে কোম্পানি জয়েন করবে যদি তার মন চাই দেয়। মাস্টার্স ভবনে করিডোর পেরিয়ে একদম শেষ কক্ষের দিকে এগিয়ে যাচ্ছে ইমা। একা নয়, তাকে নিয়ে যাচ্ছে ভার্সিটির এক সিনিয়র, যদিও সে চিনে না। কোথায় নিয়ে যাচ্ছে তা একটু হলেও আন্দাজ করতে পারছে সে। ভাগ্যিস ক্লাস থেকে বের হওয়ার আগে উমাকে একটা টেক্সট করে এসেছে। কিছু একটা মনে পড়তে ফোনের লোকেশনটাও অন করে দিল। এবার উমা সহজেই পৌঁছাতে পারবে তার কাছে। সামনে তাকিয়ে দেখলো ছেলেটা একবার পিছন ঘুরে তার দিকে তাকিয়ে ডান পাশে একটা দরজা ঢেলে ভিতরে ঢুকে গেল। ইমার সাথে সাথে দাঁড়িয়ে পড়লো। কিয়ৎক্ষণ ভাবলো চলে যাবে, যদি উল্টো পাল্টা কিছু করে। একবার যখন ক্লাস পর্যন্ত পৌঁছে গেছে তখন আবার ডেকে নিয়ে আসবে।
ইমা এগিয়ে গিয়ে দুরু দুরু বুকে দরজা ঢেলে ভিতরে প্রবেশ করলো। সামনে তাকে প্রথমে চোখে পড়লো মাথা নিচু করে দণ্ডায়মান অর্থীর পানে। অর্থী এখানে। এবার বিষয়টা ক্লিয়ার হলো। অর্থীর মাধ্যম ধরেই তাকে খুঁজে বের করা। আশেপাশে তাকে দেখলো 10-12 জন ছেলে মেয়ে দাঁড়িয়ে। অবশ্যই সকলে অনেক সিনিয়র। মাস্টার্সের ভবন এটা। তাহলে এখানে উপস্থিত সকলে মাস্টার্সের স্টুডেন্ট। বর্তমানে তাদের মধ্যমণি ইমা। এটাকে মোটেও ক্লাসরুম মনে হলো না ইমার। রুমের মাঝখানে থাকা বিলিয়ার্ডস টেবিলটা স্পষ্টই বলে দেয় এটা ক্লাসরুম নয়, অবসর যাপনের জায়গা। তবে এখানে বিলিয়ার্ডস টেবিল দেখে একটু অবাকই হয়েছে। বিলিয়ার্ডস সচরাচর কাউকে খেলতে দেখা যায় না, তাও বাংলাদেশে। দেশের বাইরে এর অনেক চর্চা আছে, যদিও একটি মাত্র টেবিল দেখে ইমা বুঝলো এটা কোনো ক্লাবের অংশ নয়, কারো ব্যক্তিগত। ক্লাব হলে আরো অনেকগুলো টেবিল থাকতো। আসসালামু আলাইকুম, আমাকে কেন এখানে নিয়ে আসা হয়েছে? সুন্দর মতো সালাম দিয়ে সামনে দাঁড়ানো সিনিয়রদের জিজ্ঞেস করলো ইমা। তুমি তো দেখি ভারী বেয়াদব। চরে বেয়াদবি একদম বের করে দিব, অসভ্য মেয়ে। আলিশের কথায় পাশ থেকে মালা নামের আরেকটি মেয়ে বলে উঠল, মুখে বলছিস কেন, হাতে বলবি? সহসায় মালার হাতটা ধরে ফেললো ইমা। গড়িয়া হাতটা মালার পিঠ পিছে মুষ্টে ধরে খুবই শান্ত কণ্ঠে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আপারা। মালাকে চিৎকার দেওয়ার সময়টুকু না দিয়ে এক পোকা ছুঁড়ে মারল সামনের দিকে। কালকে না বুঝতে চর খেয়েছি বলে আজও ফ্রি চর খেতে এসেছি ভাববেন না। কারণ ছাড়া আপনারা এভাবে বারবার গায়ে হাত উঠানোর কোনো রাইট রাখেন না। অন্যায় করে থাকলে চলুন ভার্সিটি অথরিটির কাছে, রুলস মোতাবেক যা শাস্তি দিবে মেনে নেব। তবুও যখন ভার্সিটি আমার বাপের, তখন অথরিটির অ্যান্ড তার রুলস আমার বাল। ইমা আর বলতে পারলো না। তাকে থামিয়ে এমন কথা বলতে বলতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো আদ্রান। সকলে সামনে তাকালো। ইমা কপাল কুঁচকে ঘুরে পিছন ফিরে দেখলো সাদা শার্ট পরিহিত, প্যান্টের পকেটে দুহাত দিয়ে দাঁড়িয়ে আদ্রান। কালকে তাকে চর দেওয়া ছেলেটা উনি তাহলে ডেকে নিয়ে এসেছে। ইমা একটু মুচকি এসে বলল, হ্যার বুঝি বেশি হয়ে গিয়েছে ভাইয়া, কেটে নিবেন প্লিজ। আদ্রান কপাল কুঁচকে ইমার অনেকটা কাছে এগিয়ে এলো। ইমা এক পাও নড়ল না। একে অপরের দিকে এমনভাবে তাকিয়ে রইল যার নিঃশব্দে স্নায়ুযুদ্ধ চলছে। তাকে ইমার মন একটা কথাই বলল, হ্যান্ডসাম। তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিল ইমা। নিজের ভাবনায় নিজেই বিরক্ত হল। এক চরের প্রভাবে মন আজাইরা ভাবছে নাকি? মানে যে চর মারল তাকে হ্যান্ডসামের উপাধি দিচ্ছে। আদ্রান ইমাকে পাশ কাটিয়ে সামনে গিয়ে বন্ধুদের মাঝে টেবিলে হেলান দিয়ে দাঁড়ালো। পাশ থেকে আলিশা ন্যাকামি করে মালার হাত দেখাচ্ছে, সামান্য মুষ্টে ধরেছে, বাট এমন ভাব বোঝাচ্ছে যেন হাতে ফোসকা পড়ে গেছে। আদ্রান এক পলক মালার হাতটা দেখে সামনে দণ্ডায়মান ইমার দিকে তাকালো। কালকে থেকে মেয়েটার সাহস দেখে আদ্রান শুধু অবাকই হচ্ছে। চরের কথা মনে হতেই রাগগুলো মাথাচাড়া দিয়ে উঠল। চরের শাস্তি দিতেই তো এই মেয়েকে আবার চোখের সামনে আনা, কিন্তু দুজনের মাঝে যে চর মেরেছিল সেই মেয়ে কি সামনে দাঁড়িয়ে? বুঝলো না আদ্রান। শিওর হতে বন্ধু সায়েমের দিকে তাকালো, চোখে চোখে কিছু বলল। সায়েম মাথা নাড়িয়ে হা বুঝালো। কালকে ওয়াশরুমে ইনসিডেন্টটার জন্য আমার মাথা ঠিক ছিল না। একে তো পার্সোনাল কিছু দেখে নিয়েছিল, তার উপর আবার বাহির থেকে ডোর লক করে পালিয়েছে। পাক্কা 1 ঘন্টা পার্সোনাল। কি এমন দেখে ফেললো না? বলতে বলতে দরজা ঠেলে ভিতরে ঢুকলো আবরান, সাথে 2 বন্ধু সান এবং আজান। আরো 3টা ছেলেকে ঢুকতে দেখে অব্রি ভয়ে ইমার এক হাত শক্ত করে ধরে দাঁড়ালো। আবরানদের দেখে রুমে সকলে সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম। মালা চোখ দুটো চকচক করে উঠল। ইমাও কিছুটা ভাবুক হয়ে চেয়ে রইল। রুমে মেয়ে বলতে তারা 4 জন। এতগুলো ছেলে কি কম ছিল যে আরো 3 এসে হাজির হলো? আদনান দাঁড়িয়ে অবাক কণ্ঠে কিছু বলতে যাবে, তার আগে হঠাৎ দরজাটা আবারও ধারাম করে খুলে গেল। কিছু বুঝে ওঠার আগে শান আর আজান দরজার ধাক্কা খেয়ে সামনে দাঁড়িয়ে থাকা আবরানের উপর পড়ল। আবরানও হঠাৎ ধাক্কায় সামলে উঠতে পারেনি। ফলস্বরূপ 3 জনেই মেঝেতে হুমড়ি খেয়ে পড়ল। কয়েক সেকেন্ডে কি থেকে কি হলো বুঝে উঠতেই সকলে হতভম্ব। আদনান আর তার বন্ধুরা দৌড় লাগালো ভাইকে উঠাতে। উমা নিজেও বুঝে উঠতে পারেনি কি হলো। দরজা খুলে সামনে তাকে খালি দেখলো 3 জন পড়ে যাচ্ছে। যখন বুঝলো তার কারণেই পড়েছে, সেও দ্রুত কদমে এগিয়ে গিয়ে বলল, সরি, এক্সট্রিমলি সরি ভাইয়া, আমি ঠাস। আর বলতে পারলো না। উমা দূরে ছিটকে গিয়ে পড়লো। গাল ধরে হু হু করে কেঁদে দিয়ে সামনে তাকালো। কালো মাস্ক পরিয়ে তো অগ্নি চোখে তার দিকে তাকিয়ে আছে কেউ। এমন চাহনি দেখে অশান্তি ভয়ে মাথা নিচু করে নিল উমা। পরপর কানে আসলো ডাফার বলে হনহনিয়ে রুম থেকে বেরিয়ে গেল আবরান। নিচে বসা উমাকে এক পলক দেখে শান, আজান, আরজানও ছুটলো ভাইয়ের পিছু। তৎক্ষণে ইমা ও ঝি দৌড়ে এসেছে উমার নিকট। বোনের কান্না দেখে উমারও চোখ ভিজে উঠল। টেনে দাঁড় করালো উমাকে। সকলেই এতক্ষণে রুম ত্যাগ করেছে। উমার গালে অবস্থা খুবই বেহাল। পশ্চাৎকে লাল হয়ে আঙুলের দাগ বসে গেছে। ইমা আর এক মুহূর্ত দাঁড়ালো না। কালকে এর শেষ দেখে ছাড়বে। সিনের বলে পেয়েছে কি, যখন তখন গায়ে হাত উঠাবে।
এখনই যেহেতু প্রফেসরের কাছে, তবে উমাকে আগে সামলাতে হবে। আজকে আর ক্লাস করা হবে না। ওর থেকে তার বাসায় পাঠিয়ে দিয়ে দু বোনও বাসার উদ্দেশ্যে রিক্সা নিল। ধোয়া ওঠা চাপ হাতে টিভি আড্ডায় ব্যস্ত চৌধুরী গিন্নিরা। সারাদিনের ব্যস্ততা শেষে এই সন্ধ্যাটুকু নিজেদের জন্য বের করে নিয়েছে মিসেস জেসমিন আরা চৌধুরী এবং তার একমাত্র যা সাফিনা ইয়াসমিন চৌধুরী। এই সময় কেউ বোমা মারলেও দুজনকে টিভির সামনে থেকে তুলতে পারবে না। টিভিতে চলছে দেব এবং শুভশ্রীর রিসেন্টলি রিলিজ হওয়া ধূমকেতু। তারা আবার চরম দেবভক্ত। দুজনের সামনে কেউ দেবকে নিয়ে একটা বাজে কথা বললে সেদিন তার বাসায় খাওয়া বন্ধ। কলিং বেলের শব্দে দুজনের ধ্যান ভাঙে। সাফিনা চৌধুরী উঠে গিয়ে দরজা খুলে দিলেন। অসময়ে দু ছেলেকে দেখে জেসমিন চৌধুরীও এগিয়ে এলেন। তার ছেলেরা তো এত জলদি বাড়ি ফেরার বান্দা নয়। আবরান মাঝে মাঝে ফিরলো। আবরানকে চিরুনি তল্লাশি করলো, বাড়ি পাওয়া যাবে না রাত 10টার আগে। আবরাম মাছ খুলতে খুলতে ভিতরে ঢুকলো। সোজা সিঁড়ি বেয়ে নিজ রুমে চলে গেল। যাওয়ার আগে জেসমিন চৌধুরীকে কফি পাঠিয়ে দিতে বলল। সাফিনা চৌধুরী আবরানের হাতে কপালে গলায় হালকা শুয়ে দেখে চিন্তিত স্বরে বললে, না বাবু, তো শরীর ঠিক আছে? হ্যাঁ ছোট মা, অল রাইট। তাহলে এত জলদি বাড়ি ফিরলি কিভাবে? করি নষ্ট বুঝি? মায়ের কথায় অসন্তুষ্ট ভঙ্গিতে একটু অভিনয় করে আদনান বলল, লেট করে ফিরলেও দোষ, জলদি ফিরো, শান্তি নেই। তোমরাই থাকো, চলে যাচ্ছি আমি। আরে আপা, থামো তো তুমি। আমার ছেলেটাকে কত টায়ার্ড লাগছে। আয় বাবু বস, দেখে তোর জন্য কফি দিচ্ছি। আদনান কাঁদো কাঁদো ফেস বানিয়ে গিয়ে বসলো সোফায়। পা দুটো টান টান করে মেলে দিল সেন্টার টেবিলে। জেসমিন চৌধুরী ওর এসব অভিনয় দেখে বেজায় বিরক্ত হয়ে বললেন, এত বড় দামড়া ছেলেকে এখনো বাবু সোনা বলা বন্ধ কর সাফি। তোর আশকারা পেয়ে এত মাথায় উঠেছে ও। মায়ের কথায় হাসি হাসি মুখটা নিমিষে চুষে গেল আদনানে। সে দামড়া, এটা মা বলতে পারলো? কে শোনে কার কথা? সাফিনা চৌধুরী এসবে পাত্তা না দিয়ে এতক্ষণে চলে গেছেন কফি বানাতে। আদনানকে কফি দিয়ে পরপর আবরানের কফিটাও রুমে রেখে এসে পুনরায় সোফায় বসলেন সাফিনা চৌধুরী। তিনি বসতে আদনান তার কোলে মাথা দিয়ে টান টান হয়ে সোফায় শুয়ে পড়ল। বাবুর শরীর খারাপ লাগলে রুমে গিয়ে রেস্ট নে। না ছোট মা, তোমার কোলে মাথা রাখলে সব ক্লান্তি নিমিষেই হাওয়া হয়ে যাবে। এত আদরের কথায় সাফিনা চৌধুরী চোখ পিটপিট করলেন। নিজেকে সামলে আদনানের মাথার কোকড়া অল্প ঝাঁকড়া চুলে ধীরে হাত বুলিয়ে দিলেন। পাশের সোফায় বসা জেসমিন চৌধুরী সবটাই লক্ষ্য করলেন। শান্তিতে মন প্রাণ ভরে উঠে তার এত সুখের সংসার দেখলে। কারোর নজর না লাগুক তার সংসারে, কিছু একটা মনে পড়তে জেসমিন চৌধুরী আদনানকে জিজ্ঞেস করলেন, সত্যি করে বলতো না, এত জলদি ফিরলি যে? তাফের মুখটাও দেখলাম কেমন থমথমে। কিছু হয়েছে? সাফিনা চৌধুরীও সায় দিয়ে বললেন, হ্যাঁ রে বাবু, কিছু হয়েছে। আমিও দেখলাম তাপ কেমন চুপচাপ বারিন্দায় বসে। কফি দিলাম, ভালো মন্দ কিছুই বলল না। আদনান দুজনের কথায় দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ ভাই, একটা মেয়েকে চর মেরেছে, অসম্ভব। জেসমিন চৌধুরী আর সাফিনা চৌধুরী একসঙ্গে উচ্চস্বরে বলে উঠলে। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক করুন। আর এই গল্পের পরবর্তী এপিসোডগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।